যে বিষয়ের দিকে আমরা নজর রাখবো আজকে, তাপপ্রবাহের কবলে পড়েছে কলকাতা। আপনারা জানেন কলকাতা সহ রাজ্যে 12টি জেলা তাপপ্রবাহের কবলে। গতকালই কলকাতা পারো 40.8 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং পানাগড়ে তাপমাত্রার পারদ পেরোলো 44 ডিগ্রি। কলকাতার তাপমাত্রা বেড়ে আজ 41 ডিগ্রি সেলসিয়াস হওয়ার আশঙ্কা রয়েছে। এখন দুপুর 1টা বাজে এবং হাঁসফাঁস করা গরম, আর এই গরমে রীতিমতো নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। সকাল থেকে এক ধরনের গরম এবং তারপর বেলা বাড়লেই সঙ্গে সঙ্গে তাপমাত্রার এতটাই বাড়ছে, তাপপ্রবাহ তার সঙ্গে চলছে লু বওয়ার পরিস্থিতি। কোথায় কিরকম তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে একবার আমরা নজর রাখি। মেদিনীপুরে 43.5, দীঘাতে 36.1, ব্যারাকপুরে 41.2, সিউড়িতে 43.5, ঝাড়গ্রামে 43.5, বর্ধমানে 42.5, পানাগড়ে 44, আসানসোলে 42.4। শহরে এইভাবে তাপমাত্রার পারদ বেড়েই চলেছে। নাভিশ্বাস উঠেছে বঙ্গবাসীর। তিলোত্তমা নগরীরও একই অবস্থা, এবং শুধুমাত্র তাই নয়, দক্ষিণবঙ্গে রীতিমতো ত্রাহি ত্রাহি রব। এখন ঘড়ির কাঁটা 1টা বাজে এবং এই 1টার সময় বাইরে প্রায় মানুষ বেরোতে পারছে না বলা যেতে পারে। চামড়া জ্বালা করা গরম, আর এই ভয়ঙ্কর হাঁসফাঁসে গরমে কিভাবে নিজেকে সুস্থ রাখবেন আপনারা, জি 24 ঘন্টার দর্শকদের জন্য আমরা জানাবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর কাজল কৃষ্ণ বণিক রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর বণিক, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। হেসে আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর বণিক, কিন্তু বিষয়টা হচ্ছে এই ঘড়ির কাঁটা যখন এই 1টা ছুঁই ছুঁই, কি অবস্থা বাইরে বলুন তো। এবং এটা তো শুধু একদিন দুদিন না, বিগত কয়েকদিন থেকে আমরা এই ধরনের আবহাওয়ার সঙ্গে যুঝে চলেছি। শুধুমাত্র তাই নয়, আগামী কয়েকদিনও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে যে সামনের সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণবঙ্গবাসীকে এটাই সহ্য করতে হবে। এবং শুধু তাই নয়, আরও একটা বিষয় ডক্টর বণিক যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, সেটা হচ্ছে সকাল থেকে 11টা পর্যন্ত এক ধরনের গরম আমরা ফেস করছি, আর 11টার পর থেকে বিকেল 4টে, 4:30, 5টা পর্যন্ত আমরা ভয়ঙ্কর একটা শুষ্ক ড্রাই ওয়েদার, ভয়ঙ্কর একটা ড্রাই গরম ফেস করছি। এই যে আবহাওয়ার একটা খামখেয়ালিপনা বা পরিবর্তন 24 ঘন্টার মধ্যেই দেখছি ডিফারেন্ট ফেজে, এই ধরনের পরিস্থিতি কিভাবে মোকাবিলা করব ডক্টর বণিক? অনেকগুলো প্রশ্ন একসাথে তোলা হয়েছে, সবগুলোই গুরুত্বপূর্ণ। সমস্যাটা শুধু পশ্চিমবাংলা বা কলকাতা শহরের না, সারা পৃথিবী। বিজ্ঞানী গবেষকরা আলোচনা করছেন কেন এমন। তবে আমরা তো সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষের জন্য সাধারণ কি বিধি ব্যবস্থা নিতে হবে যাতে আমরা ব্যক্তিগতভাবে আমাদের পরিবারের সদস্যদের নিয়ে সুস্থ থাকতে পারি। তাপমাত্রা বাড়ছে এবং তাপমাত্রা বাড়ার সাথে সাথে আর একটা জিনিসের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আর্দ্রতা বা হিউমিডিটি। বাতাসে জলীয় বাষ্পের কতটা পরিমাণ আছে তার উপর। আর একটা জিনিসের ইম্পর্টেন্ট ভূমিকা আছে, সেটা হচ্ছে বাতাসের গতিবেগ, বাতাস কেমন চলাচল করছে। দিনের বিভিন্ন সময় বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতির পরিমাণের উপরে নির্ভর করে আমাদের অস্বস্তি বোধ কতখানি হবে, কতটা ঘাম হবে, কতটা ঘাম না হবে। এখন যদি 24 ঘন্টাকে আমরা আলাদা আলাদা করে ঘন্টা করে ভাগ করি, সেটা তো সম্ভব না। তবে এটা সম্ভব, দিনকে 3টে ভাগে ভাগ করে, প্রথম ভাগ, মধ্যভাগ এবং শেষ ভাগ, এইভাবে ভাগ করে আলোচনা করলে এবং সেই অনুযায়ী আমরা যদি সতর্ক বার্তা গ্রহণ করে চলি, তাহলে বোধহয় ভালো থাকবে। একদমই ডক্টর বণিক, আপনার এই কথা ধরে আমরা যদি দিনকে 3 ভাগে ভাগ করে নিই, ঠিক যেটা আমার প্রশ্ন ছিল আপনার কাছে, যে সকাল থেকে 11টা পর্যন্ত আমরা প্রচন্ড ঘামছি, মানে দরদরে ঘাম হচ্ছে সেখানে, অথচ ঠিক 11:30টা থেকে শুরু করে 4:30, 5টা পর্যন্ত একদম ড্রাই গরম। তো এই ধরনের এই যে একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেটা বাইরে যারা কাজ করছেন তাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। যারা এসি অফিসে থাকছেন, সেখান থেকে বাইরে বেরোচ্ছেন বা বাইরের ওই রকম সিচুয়েশন থেকে এসি
এসএসসি অফিসে ঢুকছেন, তাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। এই রকম পরিস্থিতিতে আমরা কি করব? হ্যাঁ, আমি সেটাই আলোচনা করছি। প্রথম ভাগের জন্য যে ব্যবস্থা, দ্বিতীয় সময়কালের জন্য সেই ব্যবস্থা গ্রহণ করলে তো হবে না। সূর্য যখন মধ্য গগনে, সূর্য রশ্মি সরাসরি আমাদের শরীরে প্রবেশ করে মূলত মাথার মধ্য দিয়ে এবং নেমে যায় পা দিয়ে। তাহলে প্রবেশ পথ এবং বহির্গমন পথ দুটোকেই আমাদের ঢাকতে হবে। মাথা ঢাকতে হবে, অবশ্যই ছাতা ব্যবহার করা বা রুমাল, তোয়ালে, গামছা, হ্যাট, ক্যাপ, যা হোক, যে মাথাতে যাতে সূর্যের আলোটা সরাসরি ঢুকতে না পারে। এটা মূলত মধ্যভাগ, বেলা 12টা থেকে বিকেল 3টে থেকে 4টে পর্যন্ত। এবং সকালের দিকে যখন আমাদের এই সরাসরি রোদটা এসে গায়ে লাগছে না, তখনও কিন্তু গরম বোধটা আছে, ঘামটা হচ্ছে প্রচুর, কেননা তখন জলীয় বাষ্পের পরিমাণটা কম আছে। যখন জলীয় বাষ্পের পরিমাণের তারতম্য ঘটে তখন শরীরের অস্বস্তি বোধ হয়। এবং আমরা জানবো আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অংশটা, যাকে আমরা হাইপোথ্যালামাস বলি, সে কিন্তু একটা অদ্ভুত যন্ত্র। একটা সার্টেন ডিগ্রি, এক্সট্রিম ডিগ্রি পর্যন্ত সে টলারেট করতে পারে, কন্ট্রোল করতে পারে। তার বাইরে গেলে বিপদ দেখা যায়। যখন এক নাগাড়ে 40 ডিগ্রি বা তার চেয়ে বেশি ডিগ্রি টেম্পারেচার, সাথে প্রচুর পরিমাণে হিউমিডিটি এবং বাতাসের গতিবেগ খুব কম, তখন সমস্যাটা মারাত্মক আকার ধারণ করে। এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা হন? অবশ্যই সেই সমস্ত মানুষগুলো যারা বাধ্য হন এই গরম রোদে একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে। সেই সমস্ত কৃষক, শ্রমিক ভাই বন্ধুরা তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। যারা ঠান্ডা অফিসে বসে কাজ করছেন বা ঘরের ভেতরে বসে কাজ করছেন তাদের তুলনায়। আর ক্ষতিগ্রস্ত কারা হন, কাদের উপরে প্রভাব বেশি পড়ে? অবশ্যই শিশুদের উপরে এবং বয়স্ক প্রবীণ নাগরিক এবং যাদের প্রি এক্সিস্টিং কন্ডিশন আছে, যারা স্থূলতা বা ওবেসিটি নিয়ে ভুগছেন, যারা হাইপার টেনশন আছে, অন্য নার্ভের অসুখ আছে, হার্টের অসুখ আছে, ফুসফুসের অসুখ আছে, কিডনির অসুখ আছে, তাদের মধ্যে প্রভাব বেশি পড়ে। কিন্তু যে কোনো মানুষের জন্য যে কোনো সময়তে কিন্তু হতে পারে। মূলত কতক্ষণ আমি কি পরিস্থিতিতে আছি, স্থান কাল ভেদাভেদে এই প্রভাবটা ভিন্ন রকম হয়। তবে কি করতে হবে সেটা কিন্তু সবার জন্য এক। সবার জন্য যেগুলো করতে হবে, যে বিধি নিয়মগুলো মেনে চলতে হবে, এক, আমরা অকারণে অযথা বাইরে যাব না। বিশেষ করে দুপুরবেলা যে মধ্যভাগের কথা বললাম, 12টা থেকে 3টে, এই সময় আমরা বাইরে যে কাজগুলো করতে যাই সেগুলোকে রিশিডিউল করতে হবে। আমাদের চেষ্টা করতে হবে বিকেলে বা সকালে আর্লি আওয়ার্সে সেগুলো সম্পন্ন করতে হবে। 2, আমাদের শরীর ঢাকতে হবে। আমি আগেই বলেছি, ছাতা বা ক্যাপ বা হ্যাট বা গামছা, তোয়ালে, বারবার স্নান করতে হবে। যদি সম্ভব না হয়, বারবার ভেজা জলে কাপড় ভিজিয়ে, তোয়ালে ভিজিয়ে গা মুছে নিতে হবে। শরীরের কয়েকটি অংশ খুব সেনসিটিভ, যেমন ধরুন মুখ, ঘাড়, বগল, কুচকি, এগুলোতে ভেজা ন্যাকড়া গুলিয়ে নিয়ে মুছে দিতে হবে শরীরটা। আর আমাদের চেষ্টা করতে হবে সুতির, হালকা ঢিলে ঢালা, অল্প রঙের পোশাক। এখন কিন্তু রঙিন চমকদারি পোশাক পরার সময় নয়। আমাদের চেষ্টা করতে হবে ঢিলে ঢালা পোশাক ব্যবহার করতে। এবং সুতির আমাদের পোশাক চেষ্টা করতে হবে তেষ্টা পাক আর না পাক, বারবার জল। কেননা এই যে তাপমাত্রা এবং হিউমিডিটির তারতম্যের জন্য শরীর থেকে যে ঘাম বেরিয়ে যায়, এই ঘাম কতটা বেরোচ্ছে তার উপরে নির্ভর করবে আমাদের শরীর থেকে কতখানি জল এবং কতখানি ইলেকট্রোলাইটস বেরিয়ে গেল। এই ইলেকট্রোলাইটস এবং জল আমাদের রিপ্লেস করতে হবে বাইরে থেকে। আমরা যতক্ষণ পারবো এই জল এবং ইলেকট্রোলাইটস কন্টেনিং জল, পার্টিকুলারলি ওআরএস সলিউশন বা বিভিন্ন ফলের রস, এই যে মৌসুমী ফল, প্রকৃতি একদিকে খামখেয়ালি পড়ে না, আবার এই প্রকৃতি কিন্তু অন্যদিকে দরাজ হস্তে এই সময় বিভিন্ন রসালো ফলের প্রচুর উৎপাদন করে। কিন্তু ডাক্তারবাবু, এখানে আমার একটা প্রশ্ন রয়েছে। সাধারণত এই গরমে দেখা যায় রাস্তার দুপাশে কাটা ফল বিক্রি হচ্ছে। কাটা ফলটাও তো বোধহয় এই সময়ে ঠিক নয়। সেক্ষেত্রে গোটা ফল নিয়ে যদি কেটে খাওয়া যায় বা ফলের রস যদি বাড়ি থেকে ক্যারি করা যায়, সেটা বোধহয় অনেক বেশি নিরাপদ। এটা আপনার কাছ থেকে জানতে চাইবো ডাক্তারবাবু। হ্যাঁ, আমি এই কথাটাই আসছিলাম। দেখুন, বাড়িতে নিজের চোখের সামনে আমার বাড়ির মা বোনেরা যে খাবার তৈরি করে দেন, এমনকি বাড়িতে নিজেদের জ্ঞানমতো যে ডক্টর বণিক, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করেই বলছি, আমি আসছি আপনার কাছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা রয়েছেন, সেখানকার অবস্থা কি একবার তাদের কাছ থেকেই জেনে নেব। আমাদের সঙ্গে পুরুলিয়া থেকে রয়েছেন মনোরঞ্জন, আমাদের সঙ্গে ব্যারাকপুর থেকে রয়েছেন বরুণ, আমাদের সঙ্গে কলকাতা থেকে রয়েছেন অর্কদীপ্ত এবং তার পাশাপাশি চিত্তরঞ্জন রয়েছেন দুর্গাপুর থেকে। আমি প্রথমে একবার পুরুলিয়াতে যাব। মনোরঞ্জন, কি অবস্থা এখন পুরুলিয়ার?
দেখো সম্প্রতি দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া জেলায় প্রতি বছরই গরম একটু বেশি পড়ে, এবছর তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যে পুরুলিয়া জেলায় তীব্র দাবদাহ দেখা দিয়েছে। বিগত কয়েকদিন ধরে এই পুরুলিয়া জেলার তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আজকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর 42 ডিগ্রির উপরে রয়েছে তাপমাত্রা। ফলত এই সময়টি দুপুর একটার যে সময় রয়েছে সেই সময়টিতে মানুষ কিন্তু তীব্র জহন জ্বালায় ভুগছে, হাঁসফাঁস অবস্থা হয়ে উঠেছে সাধারণ মানুষের। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ এখানে বাইরে বেরোচ্ছেন না, রীতিমতো শুনশান বা জনশূন্য আমরা বলতে পারি। দুর্গাপুরের ছবিটা দেখবো, চিত্তরঞ্জন রয়েছে আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, এখন বেজে গেছে একটা, শুনশান বলতে পারো, কারণ শনিবার এমনি মানুষ কম থাকে। তাছাড়া যে তীব্র দাবদাহ, সকাল 8টার সময় আমরা দেখেছিলাম তখনই গরম হাওয়া তাপপ্রবাহ হয়েছিল। দুপুর 1টা বেজে গেছে মানে আরো তাপপ্রবাহ বেশি। এবং এখানে কলকাতার থেকে অন্যরকম আবহাওয়া। কলকাতায় একটা গরম প্যাচপ্যাচে ঘাম হয়, কিন্তু এখানে হচ্ছে শুকনো আবহাওয়া। তারপরে নাক শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, বারবার জ্বর চেষ্টা পাচ্ছি। এবং এই গরম এখনো পর্যন্ত চলবে, প্রায় এই সপ্তাহে তো চলবেই, প্রায় সামনের মঙ্গলবার পর্যন্ত এখন এই ধরনের গরম থাকবে। একদমই চিত্তরঞ্জন, আবহাওয়া দপ্তর তাই বলছেন। আমি একবার চলে যাব বরুণের কাছে। বরুণ ব্যারাকপুর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। শিল্পাঞ্চলের কি অবস্থা গরমে? দেখো অন্যান্য জায়গার মতো শিল্পাঞ্চলেরও কিন্তু সেই একই অবস্থা। তার কারণ হচ্ছে একেবারেই দেখো 1টা বেজে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু যে রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ এই যে ঘোষপাড়া রোড, এই রোডে কিন্তু একেবারেই লোক গমন করে, প্রচুর লোক যাতায়াত করে, কিন্তু মানুষ কিন্তু বাইরে বেরোচ্ছে না। বাইরে বেরোনো একেবারেই কিন্তু প্রায় বন্ধ করে দিয়েছে, খুব দরকার ছাড়া কেউ কিন্তু বাইরে বেরোচ্ছে না। কারণ ইতিমধ্যেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে ওয়েদার, সেটা কিন্তু ইতিমধ্যে প্রায় 40 ছুঁয়ে ফেলেছে। এমনটাই কিন্তু যারা ওয়েদার, স্থানীয় যে ওয়েদার যারা দেখে তাদের তরফ থেকে বলা হচ্ছে। এই ওয়েদার বেশ শুকনো আবহাওয়া, যেখানে দেখা যাচ্ছে যে ঘাম হচ্ছে না। আমরা কিন্তু বিগত দিনে দেখেছি হয়তো শিল্পাঞ্চলে যে সমস্ত জায়গা, সেখানে এই শুকনো গরম বা ড্রাই গরমটাই অনেক বেশি থাকে। আমাদের আরেক প্রতিনিধি অর্কদীপ্তর কাছে চলে যাবো। অর্কদীপ্ত, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি একেবারে ঘেমে নিয়ে স্নান করে গেছো এই গরমে। এবং খুব সারপ্রাইজিংলি এবারে কিন্তু এই শহর কলকাতা অর্থাৎ তিলোত্তমা নগরী রীতিমতো গরমের টেক্কা দিয়ে গেছে রাজধানী দিল্লি এবং রাজস্থানকেও। একেবারেই সম্প্রীতি তীব্র দাবদাহে পুড়ছে কলকাতা। যেমনটা তুমি বললে, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মধ্য কলকাতায় এবং এটা একদম অফিস পাড়া। প্রচুর মানুষকে অফিসে আসতে হয়েছে এবং তারা পারতপক্ষে, আমি একটু কথা বলছিলাম কয়েকজনের সাথে, যে তার পারতপক্ষে একবার অফিসে ঢুকে পড়লে একদম সন্ধ্যের আগে তারা বেরোচ্ছেন না, খুব স্বাভাবিকভাবেই। কারণ কলকাতার তাপমাত্রা 41 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে এবং যা এই মুহূর্তে স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি বেশি। এবং আমরা যদি বর্ধমানের দিকেও দেখি, পানাগড়ে 7.2 ডিগ্রি বেশি স্বাভাবিকের থেকে তাপমাত্রা। এবং কলকাতায় গতকাল রাতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি একটু বেশি, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি রাত্রিবেলা যদি আমরা দেখি। এবং হিউমিডিটি এই মুহূর্তে রয়েছে 86% এবং রাত্রের বেলার হিউমিডিটি থাকছে 22%, অর্থাৎ হিউমিডিটিও কিন্তু অনেকটা বেশি। ফলে যেরকম তীব্র দাবদাহে কলকাতা পুড়ছে, একই সঙ্গে কিন্তু হিউমিডিটির কারণে এই যে ঘামের কষ্ট, সেটাও কিন্তু সাধারণ মানুষ হচ্ছে। এবং এইটাই তুমি প্রথমে বললে যে আমি যে ঘামে ভিজে গেছি, যেমনটা তুমি বললে, খুব স্বাভাবিকভাবে, কারণ হিউমিডিটি 86%। ফলে যে একদিকে যেরকম টেম্পারেচার অত্যন্ত বেশি এবং সাথে সাথে হিউমিডিটি, ফলে দুটো কারণেই কিন্তু মানুষের অসুবিধা হচ্ছে এবং শরীর খারাপেরও কারণ হতে পারে। ফলে এই সব মিলিয়ে যে একদম তীব্র দাবদাহ এবং যেটা আরো বাড়তে পারে। ধন্যবাদ। বোঝাই যাচ্ছে কি ধরনের আবহাওয়ার খামখেয়ালিপনা আমরা দেখছি এবং এই দহন জ্বালা আগামী আরো 5 দিন চলতে থাকবে। অর্কদীপ্ত, তোমাকে অনেক ধন্যবাদ। মনোরঞ্জন, চিত্তরঞ্জন এবং বরুণ, তোমাদের চারজনকে অনেক ধন্যবাদ। আমি একবার ডক্টর বণিকের কাছে চলে যাব। ডক্টর বণিক, যে সমস্ত জায়গা আমরা এতদিন দেখে অভ্যস্ত, শিল্পাঞ্চল, ব্যারাকপুর বলুন, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, এই সমস্ত জায়গায় ভীষণ ড্রাই ওয়েদার থাকে, কিন্তু কলকাতায় এবার বিভিন্ন ধরনের ওয়েদার আমরা ফেস করছি। তো সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে কি ধরনের প্রিকশনস নিতে পারি আমরা নিজেদেরকে সুস্থ রাখতে? হ্যাঁ সম্প্রীতি, আমি আনন্দিত যে আমার রাজ্যের সহনাগরিকেরা অত্যন্ত সচেতন ভাবে তারা ঘরের ভেতরে থাকার চেষ্টা করছেন যতটা সম্ভব। আপনাদের রিপোর্টাররা যা দেখালেন, আমি তাদের অভিনন্দন জানাই। এটাই করতে হবে। এই যে আর্দ্রতার উপরে নির্ভর করে ঘাম হওয়া, এইটাই হচ্ছে মূল কারণ। এবং যেখানে আর্দ্রতা বেশি, এই মুহূর্তে কলকাতা শহরে 41 ডিগ্রি টেম্পারেচার, 86% হিউমিডিটি, তাতে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে। আবার যখন বিকেলের দিকে বেলা বাড়ার সাথে সাথে হিউমিডিটিটা কমে যাবে, তখন কিন্তু ঘাম হবে না, কিন্তু টেম্পারেচার যদি তখনও বেশি থাকে তখনও কিন্তু অস্বস্তি বোধটা থাকবে। শুষ্ক আবহাওয়ার ক্ষেত্রে ঘামটা কম হবে, কিন্তু গরম
বা অনুভবটা কিন্তু বেশি থাকবে। তাই যে কথা বলছিলাম, কাটা ফল, বাজারে রঙিন শরবত, এগুলো না, আমাদের বাড়িতে তৈরি খাবার, সহজ পাচ্য খাবার, ঠান্ডা খাবার আমরা আমাদের গ্রামের জীবনে অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে আছে। সকালবেলা এবং পান্তা আপনি ভাত, আগেরবার বলেছিলেন নুন লেবু। পান্তা ভাত, একদমই আমি এই প্রসঙ্গেই আসছিলাম ডক্টর বণিক, যে সহজপাচ্য খাবার, পান্তা ভাত, ফলের রস এবং রসালো ফল যেরকম তরমুজ, পেঁপে, এই ধরনের খাবার খেতে আপনি পরামর্শ দিয়েছিলেন। ডক্টর বণিক, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকে জি24 ঘন্টার দর্শকরা তারা অনেক উপকৃত হলেন আপনার এই পরামর্শে। যেরকম বললেন ডক্টর, যে হালকা জামা কাপড় পরুন, সুতির জামা কাপড় পরুন, রোদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, ছাতা নিয়ে বেরোন, মাথা ঢেকে বেরোন এবং যতটা সম্ভব দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত বাড়ির বাইরে খুব জরুরি কাজ ছাড়া না বেরোনোই ভালো। চিকিৎসকের এমনই পরামর্শ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।